পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই পদত্যাগপত্র জমা দেন শুভেন্দু অধিকারী। এদিকে আজ পদত্যাগ করতে বাধ্য হলো শুভেন্দু অধিকারী। কপাল পুড়তে চলেছে খোদ নরেন্দ্র মোদী এবং রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। দর্শক, এই মুহূর্তে আমার পাশে যে টেলিভিশন, সেই টেলিভিশনের যে স্কোয়ারে যেটি বলা হচ্ছে ব্রেকিং নিউজ বড় আকারে যে শুভেন্দু অধিকারী পদত্যাগ করেছে। এবার শুভেন্দু অধিকারীর সকল কুকীর্তি ফাঁস হয়ে গিয়েছে। হ্যাঁ দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে কি ইঞ্জিনিয়ারিং মাধ্যমে হারিয়েছে শুভেন্দু অধিকারী, এমনকি মোদীর দল বিজেপি, দর্শক সেটা কিন্তু এবার প্রকাশ হয়ে গিয়েছে। কারণ দর্শক, নির্বাচনের পর থেকেই কিন্তু একের পর এক কিন্তু অভিযোগ করে আসছিল মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এমনকি ভোটে যে গোলমেল হয়েছে দর্শক সেটার বিরুদ্ধেও। তবে এখনো সে কিন্তু তার কিছুটা প্রমাণ মিলছে কিন্তু এই ভোটে অনিয়ম হওয়ার। তবে কোন কোন জায়গায় অনিয়ম হয়েছে এবং কি কি অনিয়মের মাধ্যমে মমতা ব্যানার্জির থেকে দর্শক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদটি ছিনিয়ে নিয়েছে এই নরেন্দ্র মোদীর বিজেপি, দর্শক সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট সাজিয়েছি, যেটা আপনি দেখলে কিন্তু দর্শক রীতিমতো একেবারে চমকে উঠবেন যে কি ইঞ্জিনিয়ারিং করে দর্শক মমতা ব্যানার্জিকে হারিয়ে বিধানসভায় দর্শক জয়ী হয়েছে এই শুভেন্দু অধিকারী, সেটার বিস্তারিত কিন্তু দেখতে পাবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন শুরুতেই। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে আর নষ্ট না করে আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপরে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আরো আলোচনা করব আমরা। আজকের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবর নিয়ে আমরা হাজির হয়েছি, যা শুনলে বাংলার রাজনীতির হিসেব নিকাশ আপনার চোখের সামনে একেবারে পাল্টে যাবে। শুরুতেই বলে রাখি, কপাল পুড়ল বিজেপির। হ্যাঁ, একেবারে ঠিক শুনছেন, কপাল পুড়তে চলেছে খোদ নরেন্দ্র মোদী এবং রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। যে ক্ষমতার চেয়ারে বসে বিজেপি নেতারা এখন রাজ্য জয়ের আনন্দে একেবারে আটখানা হয়ে লাফালাফি করছেন, সেই চেয়ারের পায়া কিন্তু যে কোনো মুহূর্তে মড়মড় করে ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। আপনারা কি ভেবেছেন এই যে বিজেপি একটা বিরাট জয়ের দাবি করছে সেটা খুব সৎ পথে এসেছে? মোটেও না। কারণ পেছনের দরজা দিয়ে ঢুকে ক্ষমতা দখলে যে বিরাট চুরিচামারি নরেন্দ্র মোদীর দল করেছে বলে অভিযোগ উঠছে, তার সব অকাট্য প্রমাণ এখন পুরোপুরি ফাঁস হয়ে গেছে সুপ্রিম কোর্টের দরজায়। আর এই খবর প্রকাশ্যে আসতেই সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে কি এই বিশাল জালিয়াতির মুখোশ খুলে গিয়ে আবারও নিজের জায়গায় ফিরতে চলেছেন আসল হকদার বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়? পুরো ঘটনাটা জানলে আপনাদেরও মাথা রীতিমতো ভন ভন করে ঘুরবে। তাই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে রয়েছে এমন কিছু তথ্য যা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। এখন বাংলার রাজনীতিতে এক অদ্ভুত থমথমে পরিবেশ বিরাজ করছে। একদিকে যখন শুভেন্দু অধিকারীর লোকেরা মিষ্টি বিলি করে আনন্দে আত্মহারা, ঠিক সেই সময়ে সুপ্রিম কোর্টের ভেতর থেকে এমন এক খবর বেরিয়ে এসেছে যা শুনলে বিজেপির বড় বড় নেতাদেরও মুখের হাসি মুহূর্তে মিলিয়ে যাবে। আপনারা কি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কত বড় রাজনৈতিক খেলোয়াড়, সেটা এবার বিজেপি খুব ভালো করে বুঝতে পারছে। যারা এখন ক্ষমতার গরমে মাটিতে পা ফেলছেন না, তাদের অহংকারের বেলুনটা ফুটো হতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। কিন্তু কিভাবে এই বিশাল কারচুপি হলো সেটা কি আপনারা আন্দাজ করতে পারেন? আসুন আপনাদের একেবারে সহজ ভাষায় বুঝিয়ে দিই। এই যে এত বড় একটা জয়ের দাবি বিজেপি করছে, সেই পেছনের গল্পটা কিন্তু সাধারণ কোনো গল্প নয়। অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি খুব ঠান্ডা মাথায় একটা বিশাল ভোট চুরির পরিকল্পনা সাজিয়েছিল। তাদের আসল টার্গেট কারা ছিল জানেন? তাদের টার্গেট ছিল বাংলার সেই সব সাধারণ মানুষ, বিশেষ করে বাংলার মুসলমান এবং খেটে খাওয়া হিন্দু ভোটার, যারা সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকে। এই ভোটারদের একেবারে হিসেবের বাইরে ফেলে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে হাতের পুতুলের মতো ব্যবহার করার এক ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আপনারা শুনলে অবাক হবেন, এমন এক সিস্টেম তৈরি করা হয়েছিল যেখানে একেবারে বেছে বেছে লক্ষ লক্ষ মমতা সমর্থকদের নাম ভোটার তালিকা থেকে সম্পূর্ণ গায়েব করে ফেলা হয়েছে। এই যে এতগুলো মানুষকে নিজেদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে দেওয়া হলো, এটাই কি বিজেপির এই তথাকথিত জয়ের সবচেয়ে বড় হাতিয়ার নয়? আপনারা নিজেরাই একবার ভেবে দেখুন তো, একটা গণতান্ত্রিক দেশে মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়ে যে জয় আসে, তাকে কি আদেও জয় বলা চলে? এই নোংরা খেলার শেষ কিন্তু এখানেই হয়ে যায়নি দর্শক। আর এই বিশাল বড় চুরির বিরুদ্ধে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চুপ করে বসে থাকার পাত্রী নন, সেটা এবার প্রমাণিত। তিনি সোজা সুপ্রিম কোর্টে গিয়ে এক বিশাল মামলা ঠুকে দিয়েছেন। প্রধান বিচারপতির এজলাসে যখন এই মামলার শুনানি শুরু হলো, তখন পুরো পরিবেশ একেবারে থমথম করতে শুরু করে। তৃণমূল কংগ্রেসের তুখোর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক গোপন কাগজপত্র আর প্রমাণ আদালতের সামনে তুলে ধরছিলেন, তখন দেশের সবচেয়ে বড় বিচারকদেরও চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। আপনারা কি জানেন সেই প্রমাণগুলো কতটা নিখুঁত আর ভয়ঙ্কর? এই গোপন দলিলগুলো যেন একটা বড় তুরুপের তাস, যা দিয়ে এই ভুয়া জয়ের দাবিদারদের একেবারে ধুয়ে
মুছে সাফ করে দেওয়া যেতে পারে। খোদ সুপ্রিম কোর্ট এই চুরির বিশাল সাইজ দেখে একেবারে অবাক হয়ে গেছে, আর বিচারকদের সামনে বিজেপির সব চালাকি যেন একে একে ধরা পড়তে শুরু করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনভাবে সব প্রমাণ সাজিয়ে গুছিয়ে এনেছেন যে বিজেপির আইনজীবীরা সেখানে কার্যত কোনো সদুত্তর দিতে পারছেন না। আপনারা নিশ্চয়ই ভাবছেন আসলে অঙ্কের হিসেবটা কি। তাহলে শুনুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে একেবারে হাতে কলমে হিসেব কষে দেখিয়েছেন এবারের নির্বাচনে তৃণমূল আর বিজেপির মধ্যে মোট ভোটের পার্থক্য নাকি মাত্র 32 লক্ষ। এই 32 লক্ষ ভোটের লিড দেখিয়েই তো নরেন্দ্র মোদীর দল ক্ষমতার চেয়ার দখল করেছে, তাই না? কিন্তু আসল চমক আর জালিয়াতির গন্ধ তো লুকিয়ে আছে ঠিক এই জায়গাতেই। এই 32 লক্ষ ভোটের লিড দেখানোর জন্য নির্বাচন কমিশন নাকি ইচ্ছে মতো 35 লক্ষ মানুষের আবেদন আটকে দিয়েছিল। অর্থাৎ এই 35 লক্ষ মানুষকে ভোটারের খাতা থেকে গায়েব করে দেওয়া হয়েছিল। দর্শক, আপনারা একবার গভীরভাবে চিন্তা করুন তো, যেখানে হারের পার্থক্য মাত্র 32 লক্ষ, সেখানে 35 লক্ষ মানুষকে তো ভোট কেন্দ্রেই যেতে দেওয়া হয়নি। আর এই গায়েব হওয়া মানুষদের বেশিরভাগই ছিলেন একেবারে তৃণমূলের কট্টর সমর্থক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি রাস্তায় নামাজ পড়া বন্ধ করতে বলেছেন? এই প্রশ্নটা সামনে রেখে বিবিসি একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টে বলা হচ্ছে, ভারতীয় সংবাদ মাধ্যমকে বিজেপি নেতা এবং ব্যারাকপুরের সাবেক এমপি অর্জুন সিং এর দেওয়া এই বিবৃতির পরে হইচই হচ্ছে সারা দেশ জুড়ে। অর্থাৎ অর্জুন সিং এই বক্তব্য রেখেছে যে শুভেন্দু অধিকারী রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করেছেন। ভারতের অনেকগুলো রাজ্যে, স্বয়ং একেবারে দিল্লিতেই দেখেছেন যে নামাজ পড়ারত মানুষের পেছনে, মুসল্লির পিছনে যে পেছন দিক দিয়ে পুলিশ লাথি মারতে। এখন আমি এই নির্বাচনের পরপরই বলেছিলাম যে শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার সাথে সাথে মুসলমানদের শান্তি নষ্ট হয়ে গেল। সেখানে যারা বাংলাদেশ থেকে বহু আগে যারা স্থায়ী হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, তারা আতঙ্কে থাকবে এবং বিরোধী দলকে মোকাবেলা করা হবে যে তাদের দলের অধিকাংশ সদস্য বা সমর্থক অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান, এবং তাদেরকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ ছাড়া করার একটা প্রক্রিয়া শুরু হবে। এবং তার একটা ওই অংশ, সে যে মুসলিম বিরোধী এবং কোনো কোনো রাজ্যে এইগুলো নিয়ে দলমত নির্বিশেষে সবাই প্রতিবাদ করেছে। রাস্তায় যে নামাজ পড়া শুক্রবারের সময় যেটা হয়, মসজিদ যদি ছোট হয় যে অঞ্চলে, সেখানে নামাজ পড়তে সবাই মসজিদে যায়। জায়গা না হলে মসজিদ ছাপিয়ে অনেকে রাস্তার উপরে বা রাস্তার পাশে সংলগ্ন এলাকায় যেখানে জায়গা পায় সেখানেই তারা নামাজ পড়ে। এটা রীতি, এটা যেমন বাংলাদেশেও হয়, এটা ভারতেও হয়। এতকাল সমস্যা হয়নি, কিন্তু বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে সেখানে সেখানে সেই সমস্যাগুলো হচ্ছে। ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম এই বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াও এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তুলে ধরেছে। ইন্ডিয়া টুডে টিভিকে অর্জুন সিং বলেন, ক্যাবিনেট মিটিং এ মুখ্যমন্ত্রী একাধিক নির্দেশ দিয়েছে। রাস্তায় নামাজ পড়া বরদাস্ত করা হবে না। মসজিদে নামাজ পড়লে কোনো আপত্তি নেই, কিন্তু রাস্তায় পড়া যাবে না। এটা বলে একটা প্রাথমিক একটা ধারণা দিল যে তুমি মসজিদের মধ্যেই ঢুকে নামাজ পড়বা, তার বাইরে নামাজ পড়তে পারবে না। এর আগেও একাধিকবার বিজেপির বিভিন্ন নেতাদের রাস্তা আটকে নামাজ পড়ার বিরুদ্ধে কথা বলতে শোনা গেছে। অর্জুন সিং আরো বলেন, গরু পাচার, চোরা কারবার এবং পুলিশের উপর ইটপাট কেলছোড়ার বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার। যাই হোক, বোঝা যাচ্ছে যে এই কাহিনীটা অনেক দূর গড়াবে। গত বছর কলকাতা রেড রোডে ঈদের নামাজ আয়োজনের অনুমতি প্রথমে দেয়নি সেনাবাহিনী। কলকাতার এই রাস্তাটি সেনাবাহিনীর অধীনে আছে, কারণ বলা হয়েছিল সেনার অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। তবে পরে নিজের অবস্থান থেকে সরে আসে সেনাবাহিনী এবং অনুমতি দেয়। তবে রেড রোডে নামাজ পড়া নিয়ে আপত্তি ছিল বিজেপির একাধিক নেতার, তারা গণমাধ্যমের সামনে এই বিষয় নিয়ে আপত্তি তুলেছিল। তাহলে বোঝেন, মানে সেনাবাহিনীও চাই, পুলিশের কোনো আপত্তি থাকে না, বিজেপির আপত্তি থাকে। কেন বুঝছেন? একটাই, বিজেপির মানেই তারা হচ্ছে মুসলিম বিদ্বেষী, সংখ্যালঘু বিদ্বেষী। এটা বারবার তারা তুলে ধরে এবং এই ধর্মের কাঠ খেলে তারা একটা সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করে ক্ষমতায় থাকছে বছরের পর বছর। এখন শুভেন্দু অধিকারী নতুন করে এই অশান্তির বীজ বপন করলো পশ্চিমবঙ্গ। দর্শক, শুধু এটা মমতা ব্যানার্জি বলছে এটা কিন্তু নয়, ভারতের পশ্চিমবঙ্গের জনতা কিন্তু এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানা রকম অভিযোগ আনছিল শুরু থেকেই, সেই নির্বাচনের আগে থেকেই। তবে এত অভিযোগের পরেও কিভাবে জয়ী হয়ে আসে শুভেন্দু অধিকারী, এটাই কিন্তু জনগণের প্রশ্ন। সকলেই কিন্তু দাবি করছে যে আমরা তো শুভেন্দুকে ভোট দেইনি, তবে সে পাশ করলো কিভাবে, এমনটাও কিন্তু দর্শক নানা রকম
অভিযোগ কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু শোনা যাচ্ছে। আর এগুলো নিয়ে কিন্তু দর্শক ভারতের রাজ্যে রাজ্যে কিন্তু নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে মোদির বিরুদ্ধে, এমনকি এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সম্মানিত দর্শক শ্রোতা, এই সকল তথ্যগুলি এবং রিপোর্টগুলি দেখার পর দর্শক এই সম্পর্কে আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, কারণ আপনাদের কমেন্টটুকু দর্শক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান, যেটার প্রেক্ষিতে দর্শক আমরা পরবর্তীতে আরো নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্ত। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।